ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধবিরতিটা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে নীলনকশার অংশ। কেন নীলনকশার অংশ বলছি? ইসরায়েলের কাছে যেই পরিমাণ গোলাবারুদ ছিল সেটা শেষের পথে, এবং তারা যখন আর আক্রমণ করতে পারছিল না, আপনি খেয়াল করবেন তখনই কিন্তু যুদ্ধবিরতির আমন্ত্রণ। তারা প্রথমে মনে করেছিল ইরানকে নিঃশেষ করে দেওয়া যাবে, গুড়িয়ে দেওয়া যাবে ফিলিস্তিনিদের মতো। সেটা যখন পারে নাই এবং তাদের অস্ত্রশস্ত্র যখন শেষের দিকে গেল, তখন তারা যুদ্ধবিরতি চাইল। এখন এই যুদ্ধবিরতির জায়গা থেকে শান্তিপ্রিয় ইরান যুদ্ধবিরতি মেনে নিল। ইরান যদি না মেনে আক্রমণ পরিচালনা করত, তাহলে কিন্তু ওই আমেরিকা থেকে গোলা বারুদ জাহাজে করে আসতে যেই সময়টা লাগে, প্রায় 18 দিনের মতো, সেক্ষেত্রে কিন্তু ওই জায়নবাদদের অবস্থা বেশ বেগতিক হয়ে যেত। তবে আমি ইরানকে ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে বিশ্ব শান্তির জন্য তারা এই বিরতিটা মেনে নিয়েছে। তারা চাইলে না মানলেও পারত। এই জায়গাটার থেকে আমি যেটা মনে করি, তারা যখন অস্ত্রশস্ত্র আবার সুসজ্জিত হবে, আবারও সেই শক্তি সঞ্চয় করবে, তারা এই যুদ্ধবিরতি তখন তারা মানবে না। অতীতের ইতিহাস বলে যে এই জাতীয় যুদ্ধবিরতির মাধ্যমেই নীল নকশাগুলো সৃষ্টি হয়, কালো অধ্যায় সৃষ্টি হয়, বেইমানির ইতিহাস সৃষ্টি হয়। এবং এই ইহুদি জায়নবাদদের যুদ্ধবিরতিকে বিশ্বাস করে ইরান যদি বসে থাকে, প্রস্তুতি না নেয়, এবং আমরাও যদি বসে থাকি মুখ বুজে, তাহলে একটা বৃহৎ রকমের ভুল হবে। সম্প্রতি যুদ্ধবিরতি হয়েছে, যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মহল থেকে ইরান এবং ইসরায়েল প্রসঙ্গে। তো প্রশ্ন হচ্ছে যে ইরানের এখন কি করণীয়? ধন্যবাদ আপনাকে জানাই, শুভেচ্ছা আমার দলের পক্ষ থেকে। চমৎকার একটি প্রশ্ন করেছেন। যদিও আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু এই আন্তর্জাতিক বিষয়টা আমাদের উপরেও আঁচ এসে পড়ে। কারণ মুসলমানদের জাতি হিসেবে আমরা যেটা প্রথমত মনে করি এবং বিশ্বাস করি, যুদ্ধটা আসলে ইরানের বিরুদ্ধে নয়, যুদ্ধটা মুসলিম সাম্রাজ্যের বিরুদ্ধে। দুনিয়াব্যাপী যত মুসলমান আছে তাদের বিরুদ্ধে যুদ্ধটা পরিচালিত হচ্ছে। শুধুমাত্র ইরান না, আপনি খেয়াল করে দেখবেন যে এর আগে কিন্তু ফিলিস্তিনের উপরেও কিন্তু বর্বর হামলা করা হয়েছে, এবং তারপরে এইটা গিয়েছে মূলত ইরানের দিকে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইসরায়েলি জায়নবাদ, তারা জায়নিস্টকে ধারণ করে যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে দুনিয়া থেকে ইসলাম ধর্মটাকে ধ্বংস করতে হবে, মুসলমানদের ধ্বংস করতে হবে। এই যুদ্ধটা আমরা দেখতে পাচ্ছি ইরানের মধ্যে, এবং আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যুদ্ধটা এখানেই সীমাবদ্ধ থাকবে না। যদিও এখন যুদ্ধ বিরতি চলছে, কিন্তু এটাও আমার মনে করি নীলনকশার একটা অংশ। কারণ এই আক্রমণ আপনি দেখবেন, এটা আমি ভবিষ্যৎবাণী করছি, এরপরে অন্য একটা মুসলিম দেশে যাবে, তারপরে তারা এই যুদ্ধটাকে ছড়িয়ে দিতে যাবে। এবং এই ইহুদি জায়নবাদের পিছনে কিন্তু মূল শক্তি হিসাবে কাজ করছে আরেক সাম্রাজ্যবাদ, আমেরিকা, এবং তাদের এই নীল নকশাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম সাম্রাজ্য। ইরানের কি করা প্রয়োজন, আপনার যে প্রশ্নটা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইরানের আহ্বান জানানো উচিত। তারা জানিয়েছে, আরও গভীরভাবে জানানো উচিত। সকল মুসলিম যে সাম্রাজ্য আছে, মুসলমানদের যে দেশগুলো আছে, তাদের প্রতি আহ্বান জানানো উচিত একত্রিত হওয়ার জন্য। এবং আমরা যারা মুসলিম কান্ট্রি আছে, আমাদের দায়িত্ব হচ্ছে এখন একত্রিত হওয়া। যদি না হয় তাহলে এক এক করে এই আঘাতটা আমাদের সকলের উপর এসে পড়বে। শুধুমাত্র ফিলিস্তিন অথবা ইরান না, অন্যান্য মুসলমান কান্ট্রির উপরে ওই আক্রমণ আজকে হোক, পরে হোক, কয়েক বছর পরে হোক এসে পড়বে। তখন আমরা দুঃখের সাথে লক্ষ্য করব ওই দিন আমরা ভূমিকা পালন করি নাই, এই কারণে আজকে আমরা একা হয়ে গেছি। অতএব দায়িত্বটা হচ্ছে ইরানের সবাইকে আহ্বান জানানো, আবেগের সাথে, ভালোবাসার সাথে, দায়িত্ববোধের সাথে, ইমানি দায়িত্বে। এবং আমাদের বাকি মুসলমানদের উচিত একত্রিত হওয়া, সংঘবদ্ধ হওয়া, নতুবা এই যুদ্ধটা মুসলমানদের সাথে ইহুদিদের এবং ওই সাম্রাজ্যবাদ আমেরিকার রূপান্তর হবে বলে আমি আশঙ্কা করছি। সম্প্রতি বাংলাদেশের তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে দেখা হয়েছে। দেখার পরে দেখা গেল এই বৈঠকের পরে একেবারে রাজনীতি স্থিতিশীল অবস্থায় আছে। সার্বিক অবস্থা আপনি কীভাবে দেখছেন? আদৌ কি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে? না, দেখুন, আমরা প্রথমে যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে এপ্রিলে নির্বাচন প্রফেসর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছিল। জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পর আমরা যেটা জানতে পারলাম, যদি বিচার প্রক্রিয়া ঠিক থাকে এবং যদি সংস্কারটা ঠিকমতো করা যায়, তাহলে রমজান মাসের এক সপ্তাহ পূর্বে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন হবে। এটা কিন্তু শর্ত সাপেক্ষ। কিন্তু যেভাবে প্রচার করা হচ্ছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমি এটার সাথে একমত নই। এখানে বিএনপির জনাব তারেক রহমানের সাথে ইউনূস সাহেবের বৈঠকের পরে
যেই যৌথ বিবৃতিটা আসছে, যৌথ বিবৃতিটাও আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি। একটি সরকারের সাথে একটি নির্দিষ্ট দলের যৌথ বিবৃতির এরকম ইতিহাস আমরা অতীতে কখনো দেখিনি। এটা আমাকে আশ্চর্য করেছে। আমি জিনিসটাকে ছোট করছি না, কিন্তু আমি অবাক হয়েছি ব্যাপারটা। এবং তারপর পরই কিন্তু প্রচারণা শুরু হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন সুনির্দিষ্ট। কিন্তু ইউনূস সাহেব কিন্তু স্পষ্ট করে দুটো কন্ডিশন দিয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারিকে সুনির্দিষ্ট ধরে নেওয়াটা আমার ধারণা ভুল হবে। উনি বলেছেন বিচার প্রক্রিয়া যদি ওই জায়গাটাতে পৌঁছায়, সম্পন্ন হয় এবং প্রকৃত মৌলিক সংস্কারগুলো যদি হয়, যদি না হয় তাহলে তো ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন পাচ্ছি না, সেক্ষেত্রে হয়তো এপ্রিলে যেতে হবে, সেটাও না হলে হয়তো জুনে যেতে হবে, কিন্তু প্রস্তুতিটা ফেব্রুয়ারিতে রাখা প্রয়োজন। তবে এক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই বৈঠকের পর বিএনপির সরকার বিরোধী যে আন্দোলনের পরিকল্পনা ছিল, অথবা আমরা যে আশঙ্কা করছিলাম যে রাজপথ আবার উত্তপ্ত হবে, ওই আশঙ্কা থেকে আমরা সরে আসতে পেরেছি। এটা জাতির জন্য একটা মঙ্গলজনক এবং কল্যাণজনক, কারণ 5ই আগস্টের পূর্বের ঐক্য নাই, যেটা আমি বারবার বলি। বিএনপি জামাত দুই মেরুকরণে চলে গেছে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী জোটের ব্যাপারে আলোচনা চলছে। তো একটা তো স্নায়ুর যুদ্ধ চলছে, এর মধ্যে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি রাজপথে নামলে সেটা দেশের জন্য মঙ্গলজনক হতো না, কারণ সেক্ষেত্রে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুযোগ পেত ওই আন্দোলনের মাধ্যমে ঢুকে দেশকে অস্থিতিশীল করা। অতএব আমি ওই মিটিংটাকে পজিটিভলি দেখি, যে এর মাধ্যমে দেশ একটা শান্তির বার্তা পেয়েছে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না এটা নিয়ে আমার আশঙ্কা রয়ে গেছে, কারণ উনি দুটো কন্ডিশন দিয়েছে, কন্ডিশন ফুলফিল না হলে সেটা পিছিয়ে যেতেই পারে। কিন্তু আমাদের শান্তিপূর্ণভাবে আলোচনার টেবিলে এটা সমাধান হতে হবে। আন্দোলন সংগ্রাম, মারামারি, এই মুহূর্তে হানাহানি আমরা আওয়ামী লীগকে সুযোগ দিতে চাই না। যুদ্ধবিরতির ঘোষণার পরে ইসরায়েল এবং আমেরিকা আর কি করতে পারে? না, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধবিরতিটা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে নীলনকশার অংশ। কেন নীলনকশার অংশ বলছি? ইসরায়েলের কাছে যেই পরিমাণ গোলাবারুদ ছিল সেটা শেষের পথে, এবং তারা যখন আর আক্রমণ করতে পারছিল না, আপনি খেয়াল করবেন তখনই কিন্তু যুদ্ধবিরতির আমন্ত্রণ। তারা প্রথমে মনে করেছিল ইরানকে নিঃশেষ করে দেওয়া যাবে, গুড়িয়ে দেওয়া যাবে ফিলিস্তিনিদের মতো। সেটা যখন পারে নাই এবং তাদের অস্ত্রশস্ত্র যখন শেষের দিকে গেল, তখন তারা যুদ্ধবিরতি চাইল। এখন এই যুদ্ধবিরতির জায়গা থেকে শান্তিপ্রিয় ইরান যুদ্ধবিরতি মেনে নিল। ইরান যদি না মেনে আক্রমণ পরিচালনা করত, তাহলে কিন্তু ওই আমেরিকা থেকে গোলা বারুদ জাহাজে করে আসতে যেই সময়টা লাগে, প্রায় 18 দিনের মতো, সেক্ষেত্রে কিন্তু ওই জায়নবাদদের অবস্থা বেশ বেগতিক হয়ে যেত। তবে আমি ইরানকে ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে বিশ্ব শান্তির জন্য তারা এই বিরতিটা মেনে নিয়েছে। তারা চাইলে না মানলেও পারত। এই জায়গাটার থেকে আমি যেটা মনে করি, তারা যখন অস্ত্রশস্ত্র আবার সুসজ্জিত হবে, আবারও সেই শক্তি সঞ্চয় করবে, তারা এই যুদ্ধবিরতি তখন তারা মানবে না। অতীতের ইতিহাস বলে যে এই জাতীয় যুদ্ধবিরতির মাধ্যমেই নীল নকশাগুলো সৃষ্টি হয়, কালো অধ্যায় সৃষ্টি হয়, বেইমানির ইতিহাস সৃষ্টি হয়। এবং এই ইহুদি জায়নবাদদের যুদ্ধবিরতিকে বিশ্বাস করে ইরান যদি বসে থাকে, প্রস্তুতি না নেয়, এবং আমরাও যদি বসে থাকি মুখ বুজে, তাহলে একটা বৃহৎ রকমের ভুল হবে। নির্বাচন কমিশনে জমা দিয়েছে এনসিপি তাদের, এবং মার্কা তারা সিলেকশন করেছে যে শাপলা। এইটা আসলে তারা পাবে কিনা, আপনার মূল্যায়ন কি? আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে ওদেরই একজন নেতা বলেছে যে তারা 300 আসনে জয়লাভ করবে। সার্বিক এই বিষয়টা কীভাবে দেখছে? আচ্ছা, প্রথমত শাপলা তারা চেয়েছে, এইটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে বলেছে যে জাতীয় প্রতীক, এটা তাদেরকে দেওয়া উচিত না। এখন তারা এই প্রতীকটা পাবে কি পাবে না, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এই বিষয়ে আসলে মন্তব্য করা আমার জন্য উচিত না, সমীচীনও না। কিন্তু যে বিতর্কটা সৃষ্টি হয়েছে যে জাতীয় প্রতীক একটা রাজনৈতিক দলকে দেওয়া হবে কি না, এই জায়গাটা আমার মনে হয় আমাদের জানার এবং পড়াশোনার একটু ঘাটতি আছে। জাতীয় প্রতীকটা শুধুমাত্র শাপলা নয়, জাতীয় প্রতীকটা শাপলা, দুই পাশে ধানের শীষ আছে, উপরে গমের শীষ আছে এবং তারকা আছে। তা আমরা যেটা দেখতে পাই, শুধুমাত্র শাপলা কিন্তু জাতীয় প্রতীক নয়। তো শাপলাকে কোনো একটা রাজনৈতিক দলকে দেওয়া যাবে কি যাবে না, এই বিতর্কটা সৃষ্টি করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ জাতীয় প্রতীকের মধ্যে ধানের শীষও দেখতে পাই, যেটা বিএনপির প্রতীক। উপরে আমরা তারকা দেখতে পাই, স্টার যেটা বলি, ওইটাও আরেকটা রাজনৈতিক দলের প্রতীক। তো ওই টোটাল প্রতীকটা সবগুলা এলিমেন্ট মিলে একটা প্রতীক হয়। সেক্ষেত্রে শাপলাটা দেওয়া যাবে না এরকম কোনো আইন আছে বলে আমার মনে হয় না। মানে নিয়ম অনুযায়ী এনসিপিকে দেওয়া যাবে না এরকম কোনো আইন আছে বলে আমি মনে করি না। বাকিটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, তারা দিবে কি দিবে না। আর আরেকটা বিষয় আপনি যেটা প্রশ্ন করেছেন যে তাদের
এনসিপির নেতা বলেছে 400টি আসনের মধ্যে 300টায় তারা জয়লাভ করবে বলে তারা আশাবাদী। এখন কথা হচ্ছে 400টি আসনে নির্বাচন হবে কিনা সেটাই তো ফাইনাল হয়নি এখন। ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের আলোচনা চলছে, সেই আলোচনায় সবাই যদি একমত না হয় তাহলে তো নির্বাচনই হবে 300টা আসনে। তো ওনারা অগ্রিম কিভাবে জেনে গেল যে আমরা সবাই একমত হব এবং 400 আসনে আগামীতে নির্বাচন হতে যাচ্ছে? এটাই তো স্যাটেল ডাউন না। যদি কথার কথায় ধরেও নেই যে তারা অগ্রিম মেসেজ পেয়েছে সরকারের পক্ষ থেকে যে 400ই করা হবে, সেখানে আসলে নতুন দল হিসেবে এইভাবে 300 আসন পাওয়ার যে আশাবাদ ব্যক্ত, এটা আমার কাছে অহমিকা মনে হয়। কারণ ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর বাংলাদেশের বৃহত্তর দল বিএনপি অথবা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এই বড় বড় দলগুলো যদি 400টাতেও নির্বাচনে সবাই মিলে পাবে 100, এনসিপি পাবে 300, এটা আসলে আমার কাছে মনে হয় অলীক স্বপ্ন। স্বপ্ন দেখা ভালো, কনফিডেন্স ইজ গুড, ওভার কনফিডেন্স কিন্তু ক্ষতিকারক। এরকম ওভার কনফিডেন্স নিয়ে রাজনীতি করতে গেলে ভবিষ্যতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তা আমি আসলে অনুরোধ জানাবো, হ্যাঁ কনফিডেন্স রাখেন, আপনারা নতুন রাজনৈতিক দল, সামনে এগিয়ে যান, আপনাদের জন্য আমাদের শুভেচ্ছা এবং শুভকামনা আছে, কিন্তু স্বচ্ছ রাজনীতি করেন। 400 আসন ঠিকই হয়নি, তার আগে আপনি বলে দিচ্ছেন 400-র মধ্যে 300 পাবো, এটার মধ্যে কোনো স্বচ্ছতা নাই। এবং এই ওভার কনফিডেন্সের মাধ্যমে আপনারা জাতিকে একটা ভুল মেসেজ দিতে যাচ্ছেন। ভবিষ্যতে যদি 300টার জায়গায় 3টা আসন হয়ে যায় তাহলে তো আপনি মিডিয়া কেন জনগণের সামনে আর চেহারা দেখাতে পারবেন না। তো অর্থাৎ বাস্তবমুখী কথা বলেন, স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য, কিন্তু ওভার কনফিডেন্সের মাধ্যমে নিজের এবং দলের ক্ষতি করেন না। কারণ আপনারা যে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তার প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আছে। সেই ভালোবাসার জায়গাটা আমরা রাখতে চাই, ওটাকে আমরা ঘৃণায় পরিণত করতে চাই না দেশ, জাতি, জনগণকে সাথে নিয়ে।